আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। নির্বাচনে বিএনপির সাথে একটা ১২ দলীয় জোট ছিল। তো সেই ১২ দলীয় জোটের মধ্যে কিছু দল বিলুপ্ত হয়ে বিএনপির মধ্যে এসেছে এবং কিছু দল আবার রয়ে গিয়েছে। তো এইসব দলের জন্য বিএনপি সর্বমোট ১৬ টা সিট তারা ছেড়েছে এবং এটা নিয়ে বিএনপি ভীষণ রকমের বিপাকে রয়েছে। তো ১ম এ যদি আমরা একে, একে আলোচনা করি তো সবচেয়ে আগে যে দলটির নাম আসবে জমিয়তে উলামায়ে ইসলাম। এদেরকে ৪ টি আসন ছাড়া হয়েছে। যেমন নীলফামারী ১ যেটা ডিমলা এবং ডোমার নিয়ে গঠিত। সেখানে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি তিনি বিএনপির হয়ে বা টিকিট পেয়েছেন বা সেখানে বিএনপি তাকে ছাড় দিয়েছে। তো এখানে একটা বিরোধ রয়েছে কেননা ওই আসনে খালেদা জিয়ার যিনি ভাগ্নে রয়েছেন শাহরুল ইসলাম তুহিন তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হবেন এবং ওই এলাকার লোকজন তাকেই প্রার্থী হিসাবে মেনে নিচ্ছেন। এদিকে নারায়ণগঞ্জ ৪ যেটা ফতুল্লার আসন সেখানেও ইসলামী এই জমিয়তে উলামায়ে ইসলাম তাদের দেয়া হয়েছে মুফতি মনির হোসেন কাসেমি। তো সেখানে একটা ব্যাপক বিদ্রোহ দেখা দিয়েছে বিএনপির যেগুলো নেতা আছেন, সাবেক এমপি আছেন মোহাম্মদ আলী, এছাড়া যাকে নমিনেশন দেওয়ার কথা ছিল নির্বাহী কমিটির উনি সদস্য আরেকজন আছেন মোহাম্মদ শাহ আলম। তো এটা নিয়েও সেখানে একটা বিক্ষোভ এবং বিদ্রোহ হচ্ছে। তারা এই দলের এই সিদ্ধান্তটা মানতে চাচ্ছে না। আলোচিত আসন ব্রাহ্মণবাড়িয়া ২ যেটা আশুগঞ্জ এবং সদর। তো সেখানে দেওয়া হয়েছে মাওলানা জুনায়েদ আল হাবিব, সে জমিয়তে উলামায়ে ইসলাম যিনি হেফাজতের নেতা ছিলেন বা এখনও রয়েছেন এবং তার ভূমিকাটা বেশ সন্দেহজনক কেননা তিনি যে হেফাজতের যে অংশটা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছিল তাকেও সেই অভিযোগে অভিযুক্ত করা হয়। তো এই জায়গায় আলোচিত হবার কারণ হচ্ছে যে সেই ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির যিনি প্রার্থী তিনি স্বতন্ত্র সেখানে ঘোষণা দিয়েছেন এবং তিনি নির্বাচন করবেনই এরকম একটা ঘোষণা দিয়েছেন, যার ফলে সেখানেও একটা বিদ্রোহ দেখা দিয়েছে। ওদিকে সিলেট ৫ যেটা জকিগঞ্জ কানাইঘাট বলা হয়, এখানে জমিয়তের পক্ষ থেকে মাওলানা ওবায়দুল হক ফারুক, কিন্তু তাকে মানতে চাইছে না বিএনপির একজন সেখানে শক্তিশালী ক্যান্ডিডেট রয়েছে মামুনুর রশিদ, যাকে চাকসু মামুন বলা হয়। তিনি জেলা বিএনপির সহসভাপতি। তো এখানেও বিএনপির হাইকমান্ড দের এই আদেশটা তৃণমূল বিএনপি মানছে না। তো এই জোট শরিক যেটা আছে রয়েছে আরও কিছু, যেমন ঢাকা ১২ যেটা তেজগাঁ, হাতিরঝিল এবং শেরেবাংলা নগরের আংশিক অংশ নিয়ে গঠিত। এখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তাকে বিএনপি ছাড় দিয়েছে, কিন্তু সেখানেও বিএনপির একজন শক্তিশালী প্রার্থী ছিল, স্বেচ্ছাসেবক দলের তিনি নেতৃত্ব দিয়েছিলেন সাইফুল আলম নীরব, বেশ অনেক দিন হলে উনি কাজ করছেন। তো সুতরাং এখানেও তার স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে যাবার বা দলের নেতাকর্মীদের মধ্যে একটা বিদ্রোহ দেখা দিয়েছে হাইকমান্ডের বিরুদ্ধে। ওদিকে বগুড়ার ২ যেটা শিবগঞ্জের আসন, বহুল আলোচিত নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান বান্না তিনি ছাড় পেয়েছেন বিএনপির কাছ থেকে, কিন্তু তাকেও স্থানীয় নেতাকর্মীরা বিএনপির যারা রয়েছেন তারা মানতে চাইছে না। তারা এই মীর শাহ আলম তাকে বেশি দেখতে চাইছে এবং তাকে তারেক রহমানের ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব বলে মনে করা হয়ে থাকে। তো এই মাহমুদুর রহমান মান্নান তিনি সকালে যখন বিএনপির মনোনয়ন পেলেন, ঠিক বিকেলবেলায় আদালত থেকে একটা নিষেধাজ্ঞা আসলো যে তিনি ঋণ খেলাপি হওয়ার কারণে তিনি নির্বাচন করতে পারবেন না। তিনি একটা হাইকোর্টে আপিল করেছিলেন, ৩৮ কোটি টাকার একটা ঋণ খেলাপি রয়েছে তার বিরুদ্ধে। তো ২৪ ডিসেম্বর হাইকোর্ট তার রিটটা খারিজ করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটার উপরে নির্ভর করবে। তো এখানেও একটা বেশ বেকায়দায় অবস্থায় পড়েছে বিএনপি। আরও একটি জায়গা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ৬ যেটাকে বাঞ্ছারামপুর, একটা বিরাট এলাকা বাঞ্ছারামপুর। সেখানে জোনায়েদ আল সাকি গণসংহতি আন্দোলন তিনি বিএনপির থেকে ছাড় পেয়েছেন, কিন্তু স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এটা মানতে চাইছেন না। বেশ কিছুদিন আগে পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল যে এই জোনায়েদ আল সাকির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা একটা ঝাড়ু মিছিল করেছিলেন। তো এভাবে পিরোজপুর ১ যেটা সদর, নাজিরপুর, ইন্দুরকানী, এখানে দেলোয়ার হোসেন সাঈদী আগে নির্বাচন করতেন, এখন তার সন্তানরা করবেন। তো এখানে দেওয়া হয়েছে বেশ একটা ক্যান্ডিডেট যেটা মুস্তাফা জামাল হায়দার, জাতীয় পার্টির কাজী জাফর যে একটা অংশ রয়েছে, কিন্তু এখানেও একটা বড় ধরনের ঝামেলা রয়েছে। বিএনপির শক্তিশালী ক্যান্ডিডেট ছিল, বিএনপির স্থানীয় বিএনপি এটাও মানতে চাইছে না। তো এইভাবে আরও আমরা যদি দেখতে থাকি তাহলে দেখব যে যশোর ৫ যেটা মনিরামপুর থানা,
এখানে বিএনপির কাছ থেকে ছাড় পেয়েছে ইসলামী ঐক্য জোটের একাংশের একটা অংশ, মুফতি রশিদ বিন ওয়াক্কাস। তো তিনি তাকে মানছে না স্থানীয় বিএনপি, তারা বেশ এখানে হই হট্টগোল এবং অবরোধ বা বিক্ষোভ মিছিল এগুলো হচ্ছে। তো সেখানে বিএনপির স্থানীয় বিএনপি বা তৃণমূল বিএনপি তারা শহীদ ইকবাল, যিনি উপজেলা বিএনপির সভাপতি, তাকে চাইছেন। তো 4 ডিসেম্বর তাকে দেওয়া হয়েছিল, কিন্তু 20 দিন পরেই দেখা গেল যে তার কাছ থেকে এটা কেড়ে নিয়ে এই ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস তাকে দেওয়া হলো। তো এখন আরও একটা বড় আলোচিত বিষয় হচ্ছে যে গণ অধিকার পরিষদ, এটা নিয়ে একটা তুলকালাম কাণ্ড চলছে, কারণ বিএনপি গণ অধিকার পরিষদকে 2টি আসনে ছাড় দিয়েছে। তো একটিতে সেই নুরুল হক নূর, তিনি নির্বাচন করবেন পটুয়াখালী 3, যেটা গলাচিপা এবং দশমিনা এলাকা। তো এখানে বিএনপি একটা বিদ্রোহ করছে স্থানীয় বিএনপি। ঠিক তেমনিভাবে ঝিনাইদহ 4-এ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কালীগঞ্জ এবং ঝিনাইদহ সদরের একটা একাংশ নিয়ে গঠিত। এখানে রাশেদ খানকে দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের। তো এটাও স্থানীয় বিএনপি সেখানে মানতে চাইছে না, ব্যাপক বিক্ষোভ হচ্ছে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই পটুয়াখালী 3 এটাও একটা আসনটা পরিবর্তন করে এই নুরুল হক নূরকে দেওয়া হয়েছে, তাকে পটুয়াখালী 2 এটা শোনা যাচ্ছিল। ঠিক তেমনি এই ঝিনাইদহ 2 হচ্ছে রাশেদ খানের নিজের এলাকা এবং সেখান থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছেন। তো তাকেও ঠেলে পরিবর্তন করে ঝিনাইদহ 4-এ দেওয়া হয়েছে। তো এখানে গণ অধিকার পরিষদ একটা স্ট্র্যাটেজি নিয়েছে, সেটা খুব সহজে বোঝা যাচ্ছে যে তারা 22 ডিসেম্বর বলেছিল যে ছিটিয়ে দেওয়া 2-1টি আসনের বিনিময়ে আমরা কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার রাজনীতি করতে চাই না, এই কথাটা বলেছিলেন। কিন্তু 2 দিন বাদেই যখন এই গণ অধিকার পরিষদের শীর্ষ 2 নেতাকে দেওয়া হলো, তখন তারা এটা নিয়ে আর বেশি কথা বলছেন না। কিন্তু গণ অধিকার পরিষদের মধ্যে এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তো এটা সামাল দেওয়ার জন্য এখন গণ অধিকার পরিষদকে বিএনপি থেকে আরও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, মন্ত্রিত্ব, একজন সিনেট সদস্য, সংরক্ষিত নারী আসন, মানে অনেকগুলো, এই 3টি প্লাস এই 2টি আসন তো রয়েছে। এইভাবে একটা অনেকগুলো তাদের প্যাকেজ দেওয়া হয়েছে, একটা চমৎকার প্যাকেজ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও গণ অধিকার পরিষদের অভ্যন্তরে তারা এটা মানতে চাইছেন না। তারা বলছেন যে এই বগুড়ার খালেদা জিয়ার আসনে, এই আসনটা ছাড়া তার প্রতি সম্মান দেখিয়ে আমরা 299টা আসনে প্রার্থী দেব। আসলে গণ অধিকার পরিষদ এটা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে স্থানীয় বিএনপি যদি এই যে 2 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে যদি তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েই থাকে, তাহলে গণ অধিকার পরিষদ শেষ মুহূর্তে বলবে যে আমরা বিএনপির সাথে সমঝোতা হয়নি, আমরা একক নির্বাচন করছি। তো এই যে জোট ভাঙ্গা এবং দল ভাঙ্গা, এটা তে আমরা দেখতে পেলাম যে কেউ নিজ হাতে যে দলটা গড়েছিলেন সেটা বিলুপ্ত করে দিয়ে বিএনপির মধ্যে একীভূত হয়ে গিয়েছে। এমনকি বাবার প্রতিষ্ঠিত দল সেটিও এই একই কাজ করেছে। যেমন এটার কারণ হলো যে নতুন যে আরপিও, সে অনুযায়ী কোনো দল যদি জোট গঠন করে তাহলে সেই সমস্ত দলগুলোকে নিজ নিজ যে প্রতীক রয়েছে, নির্বাচনী প্রতীক, সেগুলোতে নির্বাচন করতে হবে। তো চাইলেই কেউ বড় দল ধানের শীষে নির্বাচন করতে পারবে না। তো এই জটিলতাটা কাটানোর জন্য বা বিপদ কাটানোর জন্য তো এই নিজ হাতে গড়া দল বা বাবার হাতে প্রতিষ্ঠিত দলগুলো তারা ভেঙে দিয়ে এখন বিএনপির মধ্যে যে ধানের শীষের প্রার্থী হচ্ছে। তো এটা আমরা দেখতে পেলাম প্রথমে 8 ডিসেম্বর এই এলডিপির একটা অংশের চেয়ারম্যান ছিলেন শাহাদাত হোসেন সেলিম, তিনি দলটা বিলুপ্ত করে দিয়ে তার নেতাকর্মী সহ এখানে বিএনপিতে তিনি জয়েন করলেন লক্ষ্মীপুর 1 আসন, যেটা রামগঞ্জ। কিন্তু তারপরেও এখানে স্থানীয় বিএনপি তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। আরেকটি দল যেটি বাংলাদেশ জাতীয় দল, এটা সেই 1970-এর দশকে জিয়াউর রহমানের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই দলের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন সিরাজুল হুদা। তো তার ছেলে এহসানুল হুদা, তিনি এই গত আমরা 22-23 ডিসেম্বর দেখলাম যে এই দলটা বিলুপ্ত করে দিয়ে তিনি বিএনপির মধ্যে ঢুকে পড়েছেন বা বিএনপিতে জয়েন করেছেন। তো তাকে দেওয়া হয়েছে এই কিশোরগঞ্জ 5 আসন, যেটা বাজিতপুর এবং নিকলি, এটা নিয়ে এই আসনটা গঠিত। কিন্তু সেখানে বিএনপির শক্তিশালী প্রার্থী রয়েছে মুজিবুর রহমান ইকবাল। তো তার সমর্থকরা এই রাজপথ, রেলপথ এগুলো অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন।
আরও একটি এরকম দল বিলুপ্ত করার ঘটনা হলো এনপিপি বা ন্যাশনাল পিপলস পার্টির তার চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, তিনিও দল বিলুপ্ত করে বিএনপির মধ্যে ঢুকে পড়েছেন। তো নড়াইল 2 থেকে তিনি নির্বাচন করবেন লোহাগড়া এবং সদরের একটা অংশ নিয়ে। তো এখানেও স্থানীয় বিএনপি বিরাট একটা প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা সেখানে তাদের একজন বিএনপির ত্যাগী নেতা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে গণ্য করছে। তো ওইদিকে ঢাকা 13-তে আমরা দেখলাম ঢাকা 13 মিনস মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের একটা পার্ট নিয়ে ববি হাজ্জাজ, যিনি এনডিপি গঠন করেছিলেন, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, এটার উনি চেয়ারম্যান। তো তিনিও এই দল বিলুপ্ত করে দিয়ে বিএনপির টিকিট নিয়েছেন, কিন্তু এখানে ঢাকা 13-তেও বিএনপির শক্তিশালী প্রার্থী রয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন। এদিকে কুমিল্লা 7 চান্দিনা যে আসনটা, সেটা দেখলাম রেদওয়ান আহমেদ, তিনি এলডিপি কর্নেল উলির যে অংশ তার মহাসচিব ছিলেন, কিন্তু তিনি হঠাৎ করে একজন শীর্ষ পর্যায়ের একটা দলের মহাসচিব, তিনি দল ত্যাগ করে বা পদত্যাগ করে তিনি বিএনপিতে যোগ দিয়ে এখানে এখন তিনি জয়েন করলেন, বিএনপিতে যোগদান করলেন এবং এই জায়গাতেও বিএনপির যারা আগে থেকে ত্যাগী, বিশেষ করে গত 15-16 বছর যাবৎ যারা আন্দোলন সংগ্রাম করছেন, তারা বিক্ষুব্ধ হয়েছেন। তো এইভাবে বিএনপি যে একটা স্ট্র্যাটেজি নিয়েছে সেটি হচ্ছে যে তারা স্থানীয়ভাবে তাদের কোনো নেতা যদি নির্বাচন করতে চায় তাহলে বিএনপি সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। তো যার ফলে এই যে যারা জোট গঠন করলো বা যারা এই দল ত্যাগ করে এসে নতুনভাবে বিএনপিতে যোগ দিল বা জোট হিসাবে যারা শরিক দল হিসাবে ছাড় পেয়েছে, তাই সেই প্রার্থীগুলো কিন্তু বিপদে পড়ে যাবে। তো এখানে আরও একটা ব্যাপার হলো যে এই এলডিপি কর্নেল উলি তিনি একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন, তিনি বিএনপির বিরুদ্ধে দল ভাঙ্গার অভিযোগ এনেছেন। 24 ডিসেম্বর আমরা দেখতে পেলাম তিনি একটা দীর্ঘক্ষণ ধরে প্রেস কনফারেন্স করেছেন এবং কর্নেল উলি প্রকাশ্যে বলছেন যে বিএনপির যখন বিপদের দিন ছিল তখন সবাই তার বাসায় নাকি দৌড়ে আসতো, আর এখন সুদিনে তার টেলিফোনেও কেউ ধরছে না বা তিনি 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো শীর্ষ নেতা এসে তার সাথে আলাপ আলোচনা করছেন না। তো অবশেষে এইসব অভিযোগ তুলে তিনি একক নির্বাচনে ঘোষণা দিয়েছেন এবং এখানে একটা দেখবার বিষয় হলো যে চট্টগ্রাম 14 তার ছেলে কিন্তু বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে, চন্দনাইশ এবং সাতকানিয়ার একটা অংশ নিয়ে। তো এখন যেহেতু তিনি এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সুতরাং বিএনপির সাথে তার আর কোনো জোট থাকলো না। তো এইভাবেই আরও আমরা যে ফলটা এখন দেখতে পাচ্ছি যে মোট 16টি এই শরিকদের আসন এবং বা অন্যভাবে বলা যায় যে কিছু শরিক আর কিছু শরিকরা দল বিলুপ্ত করে বিএনপিতে এসেছে, এরকম মোট 16টি আসন রয়েছে। তো এখন এদের আর বিজয় লাভের সম্ভাবনাটা খুব কমে যাচ্ছে, বিকজ এই জোট সঙ্গী তারা থাকলো না বা নয়া সঙ্গী হয়ে যে সম্ভাবনাটা তাদের ছিল, বিএনপির স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী থাকবার কারণে তাদের বিজয় লাভটা কঠিন হয়ে যাবে সম্ভবত। আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে দুটো শিবিরে ভোট ব্যাংকটা ভাগ হয়ে গেছে। একটা জামাতে ইসলামী, তার পতাকা তলে যাচ্ছে একটা দল বা একটা গ্রুপ, উল্লেখযোগ্য সংখ্যক দল বা নেতারা, অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন যাচ্ছে। তো এই জায়গায় এখন নিশ্চিতভাবে যেটা দেখা যাচ্ছে যে বিএনপির হাইকমান্ড তারা পরোক্ষভাবে এই বিএনপি থেকে যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হবে তাদেরকেই সমর্থন দিবে। বিএনপি পরোক্ষভাবে চাইবে যে তার নিজের দলের লোকজনও জয়লাভ করে আসুক। তো এখন এই সামগ্রিক যে চিত্রটা তাহলে এই দাঁড়ালো যে এই 16টি আসনে যেসব প্রার্থীরা ছাড় পেয়েছে তারা কার্যকর কিছু করতে পারবে না। তো এখানে একটু বলে রাখবার প্রয়োজন রয়েছে যে এই জমিয়তে ওলামায়ে ইসলাম এর মতো যে দলটাকে 4টি আসন ছাড় দেওয়া হলো, এটি কিন্তু করাই হয়েছে মূলত জামায়াতে ইসলামীকে ঠেকানোর জন্য। তাছাড়া তাদের এমন কোনো সাংগঠনিক শক্তি বা ব্যক্তি ইমেজ নাই স্ব এলাকায় যে তারা জয়লাভ করতে পারবে। তো এইসব হিসাব বিকাশ থেকেই এই ফলাফলটা এরকম দাঁড়াচ্ছে বা বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি এরকম দাঁড়িয়েছে যে এক কথায় যেটাকে বলা যায় যে এই শরিক দলগুলোকে 16টি আসন ছাড়ার মাধ্যমে বিএনপি আসলে বিপাকে পড়েছে এবং তৃণমূল বিএনপি এটাকে মানতে চাইছে না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।